দেখো, আজ পড়াবো তোমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি। তোমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়লে সেখানে কমপ্লেক্স আয়নের গঠন কেমন হয় জেনে গেছো। এখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়াবো। সেটা পড়তে গেলে প্রথমেই ডি কক্ষকের অভিবিন্যাস জানতে হয়। ডি এর 5টা কক্ষক আছে। একটার নাম ডি অফ এক্স ওয়াই, একটা ডি অফ এক্স জেড, একটা ডি অফ ওয়াই জেড। এই তিনটে কক্ষককে T2G কক্ষক বলা হয় একত্রে। আর ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি অফ জেড স্কোয়ার এই দুটো কক্ষককে ইজি কক্ষক বলা হয়। প্রথম তিনটে কক্ষকের ক্ষেত্রে এক্স আর ওয়াই অক্ষে, দেখো ডি অফ এক্স ওয়াই এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে দুটো ডাম্বেল আছে। ডি অফ এক্স জেড এক্স আর জেড অক্ষের মাঝখানে ডাম্বেল। ডি অফ, একটু ছবিটা গন্ডগোল, একটু অ্যাডজাস্ট করে নেবো তো। ডি অফ এক্স জেড এক্স আর জেড অক্ষের মাঝখানে ডাম্বেলটা থাকবে, ঠিক আছে। ভুলে যাও, ডি অফ এক্স জেড এক্স আর জেড অক্ষের মাঝখানে ডাম্বেল থাকবে। ডি অফ ওয়াই জেডে ওয়াই আর জেড অক্ষের মাঝখানে ডাম্বেল থাকবে, ওয়াই আর জেড অক্ষের মাঝখানে ডাম্বেল থাকবে, মানে এদের কোনো অক্ষ থাকে না, ঠিক আছে। বইতে একটু দেখে নিও, একটু গন্ডগোল হয়ে গেছিলো। ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে ডাম্বেল দুটো এক্স আর ওয়াই অক্ষর উপর অবস্থান করবে। আর ডি অফ জেড স্কোয়ারে একটা ডাম্বেল জেড অক্ষরের উপর অবস্থান করবে। তাহলে ইজি কক্ষকে দুটো কক্ষক এদের যে অক্ষের উপর অবস্থান করা আছে, আর T2G এর তিনটে কক্ষক দুটো অক্ষের মাঝখানে ডবল ডাম্বেল উপর অবস্থান করা আছে। এখন ডি কক্ষকের আকৃতি দেখলাম, 4টা ক্ষেত্রে ডবল ডাম্বেল, একটা সিঙ্গেল ডাম্বেল। এবার যেটা পড়বো আমরা ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব। জটিল যৌগ বা কোঅর্ডিনেশন যৌগের কেন্দ্রীয় ধাতু চারিদিকে দেখবে লিগ্যান্ড থাকে। সেই লিগ্যান্ডগুলো প্রশম অণু বা অ্যানায়ন হয়। প্রশম অণুরা হলেও তারা পোলার হয়, চার্জযুক্ত হয়, যেমন জল বা অ্যামোনিয়া। সেই প্রশম অণুরা বা অ্যানায়নরা লিগ্যান্ড বলে এদেরকে। এরা কি হয়, কোঅর্ডিনেশন যৌগে কেন্দ্রীয় ধাতুকে পরিবৃত্ত করে রাখে। প্রতিটা লিগ্যান্ড, সে প্রশম অণুই হোক আর অ্যানায়ন প্রকৃতির লিগ্যান্ড হোক, তাদের প্রত্যেকেরই নির্দিষ্ট আধান আছে, সেটাকে ঋণাত্মক আধান বলা হয়। কারণ ইলেকট্রন দান করে বলেই এরা ঋণাত্মক আধান রূপে লিগ্যান্ডগুলিকে কল্পনা করা হয়, ঋণাত্মক বিন্দু আধান। এখন যদি স্ববর্গীয় যৌগের ক্ষেত্রে সবরকম 4 হয় বা 6 হয়, তাহলে নিশ্চয়ই একটি লিগ্যান্ড থাকবে না, কোনো ক্ষেত্রে 4টি, কোনো ক্ষেত্রে 6টি লিগ্যান্ড থাকবে। সেই লিগ্যান্ডগুলো কেন্দ্রীয় ধাতুর চারিপাশে অবস্থান করে তাদের বিন্দু ঋণাত্মক আধানগুলো একত্রিত হয়ে কী করে, একটা ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। সেই তড়িৎ ক্ষেত্রটা হয় ঋণাত্মক। সেই ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড। অর্থাৎ জটিল লবণের স্ববর্গীয় স্তরে কেন্দ্রীয় ধাতুর চারিদিকে লিগ্যান্ডগুলি বিন্দু আধান রূপে কল্পনা করা হয়। প্রতিটি বিন্দু আধানগুলোকে যদি একত্রিত করি তাহলে কি একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। সেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র। কারণ লিগ্যান্ডগুলো ইলেকট্রন দান করে বলে তাদের তড়িৎ ক্ষেত্রকে ঋণাত্মক ধরা হয়। সেই ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড। তার প্রভাবে কি হয়, ডি কক্ষকের শক্তিমাত্রা প্রবাহিত হয়। মানে কোনো কেন্দ্রীয় ধাতুর যে 5টা ডি কক্ষক আছে, কেন্দ্রীয় ধাতু পরমাণু আয়নের, তাদের শক্তিমাত্রা প্রভাবিত হয়। ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে তাদের শক্তিমাত্রা প্রভাবিত হওয়াকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন, ঠিক আছে। এখন দেখো, এম একটা কেন্দ্রীয় ধাতব আয়ন কমপ্লেক্স পার্টে কেন্দ্রীয় ধাতব আয়ন আছে। তার চারিদিকে একটা কাল্পনিক গোলকাকার তড়িৎ ক্ষেত্র কল্পনা করলাম। যখন কল্পনা করে কাল্পনিক গোলকাকার তড়িৎ ক্ষেত্র কল্পনা করব, সেটাকে বলা হয় ব্যারি সেন্টার। এখন তার চারিপাশে যদি 6টা লিগ্যান্ড থাকে, তাহলে লিগ্যান্ডগুলো বিন্দু আধান রূপে কল্পনা করলে একাধিক ঋণাত্মক বিন্দু আধান মিলিয়ে একটা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র তৈরি করে। সেই ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কেন্দ্রীয় ধাতুর ডি কক্ষকের শক্তিমাত্রা প্রভাবিত হয়। ছবি দিয়ে তাকালে বুঝতে পারবে। উপর দিকে শক্তিমাত্রা বৃদ্ধিটা দেখানো হয়েছে। যখন শুধুমাত্র কেন্দ্রীয় ধাতু অবস্থান করে, তখন ধাতুর ডি এর 5টা কক্ষকের শক্তি সমান থাকে। যখন কাল্পনিক গোলকাকার তড়িৎ ক্ষেত্র বা ব্যারি সেন্টার কল্পনা করি, তখন ব্যারি সেন্টারের সাপেক্ষে 5টা কক্ষকের শক্তি সমান হয়ে যায়, কিন্তু বেড়ে যায়। 5টাই বেড়েছে, 5টাই সমান মানে বেড়েছে। এবার যখন লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করে কেন্দ্রের চারিদিকে, তখন ব্যারি সেন্টারের সাপেক্ষে কী হয়, কিছু কক্ষকে আকৃতি শক্তি বেড়ে যায়, কিছু কক্ষের শক্তি কমে যায়। যেগুলো বুঝলে T2G অরবিটাল, সেগুলো ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স জেড, ডি অফ ওয়াই জেড, এই 3টে কক্ষকের শক্তি কমে যায়। আর দুটো কক্ষক মানে ইজি শক্তি বেড়ে যায়। কিসের প্রভাবে? না, ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। লিগ্যান্ডগুলি দ্বারা সৃষ্ট ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র বা ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে তাদের কী হয়, শক্তিমাত্রা প্রভাবিত হয়। যেগুলো T2G কক্ষক, তাদের শক্তিমাত্রা 0.4 ডেল্টাও করে কমে যায় বা 4 DQ করে কমে যায়। আর যেগুলো ইজি কক্ষক, তাদের শক্তিমাত্রা 0.6 ডেলও করে বেড়ে যায় বা 6 DQ করে বেড়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যখন ডি কক্ষকগুলো যখন কেন্দ্রীয় ধাতুটা একলা অবস্থান করেছিল, তখন ডি এর 5টা কক্ষকের শক্তি সমান ছিল, তবে সর্বনিম্ন স্তরে ছিল। যখন ব্যারি সেন্টারের সাপেক্ষে এলাম, তখন শক্তি বাড়লো কিন্তু সমমানে বেড়েছে। এবার লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করলেই শক্তিমাত্রা বিভাজিত হয়। লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করলেই ক্রিস্টাল ফিল্ড তৈরি হয়। তার জন্য কেন্দ্রীয় ধাতুর ডি এর 5টা কক্ষকের শক্তিমাত্রা পার্থক্য ঘটে। T2G কক্ষকগুলো প্রতিটি কক্ষকের ইলেকট্রনের জন্য
0.4 ডেলও করে শক্তিমাত্রা কমে যায়। আর ইজি কক্ষকের ক্ষেত্রে 0.6 ডেলও করে শক্তিমাত্রা বেড়ে যায়। ব্যারি সেন্টারের সংজ্ঞাটা বই থেকে পড়ে নিও। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কি? কোঅর্ডিনেশন স্তরে কেন্দ্রীয় ধাতুর চারিদিকে যে লিগেন্ডগুলি থাকে তাদের ক্রিস্টাল ফিল্ডে প্রভাবে কেন্দ্রীয় ধাতুর ডি অরবিটালগুলির শক্তিমাত্রা বিভাজন ঘটায়। মানে কারো শক্তি বেড়ে যায় এবং কারো শক্তি কমে যায়। ব্যারি সেন্টারের সাপেক্ষে কারো শক্তি বেড়ে যায়, মানে ইজি এর শক্তি বেড়ে যায়, এবং T2 এর শক্তিমাত্রা কমে গিয়ে কী হয়, কক্ষক মধ্যস্থ ইলেকট্রনগুলি স্থিতিশীলতা লাভ করে। যে এনার্জির প্রভাবে এই কক্ষক বা কক্ষক মধ্যস্থ ইলেকট্রনগুলি স্থিতিশীলতা অর্জন করে তাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। অর্থাৎ আমরা এখানে বুঝলাম কেন্দ্রীয় ধাতু 1 মানে ডি এর 5টা কক্ষক সমমাত্রায় আসে। ব্যারি সেন্টার মানে কাল্পনিক গোলকাকার তড়িৎ ক্ষেত্র কল্পনা করলে ডি এর 5টা কক্ষকের শক্তি সমমাত্রায় বাড়বে এবং সমানই থাকবে, বৃদ্ধি পেয়েও সমান থাকবে। কিন্তু লিগেন্ড অ্যাপ্রোচ করলে, মানে কেন্দ্রীয় ধাতুর চারিদিকে লিগেন্ড অবস্থান করলে লিগেন্ডগুলি দ্বারা সৃষ্ট ক্রিস্টাল ফিল্ডে প্রভাবে বা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ডি কক্ষকের 5টা কক্ষক যেগুলো ছিল তাদের কারো শক্তি বাড়বে, কারো শক্তি কমবে। ইজি কক্ষগুলোর শক্তি বেড়ে যায়, T2G কক্ষগুলোর শক্তি কমে যায়, নিয়ে কারো শক্তি বৃদ্ধি ঘটিয়ে কারো শক্তি হ্রাস ঘটিয়ে কক্ষকগুলি বা কক্ষক মধ্যস্থ ইলেকট্রনগুলি স্থিতিশীলতা অর্জন করে। যাদের বাড়ে তাদের বলা হয় কি ইজি কক্ষক। কত মানে বাড়ে? 0.6 ডেল্টাও। ডেল্টাও মানে কি? ডেল্টাও বলতে হয় এখানে অক্টাডাল কমপ্লেক্সে অক্টাডাল না 6টা লিগেন্ড থাকলে যে ফিল্ড তৈরি হয় তাকে ডেলও দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা 0.6 ডেলও করে শক্তিমাত্রা বাড়ে। আর যে 3টে কক্ষকের নির্দিষ্ট কোনো অক্ষ ছিল না, মানে DXY, DXZ, DYZ, যেগুলোকে আমরা T2G কক্ষক বলি, তাদের শক্তিমাত্রা কমে যায়, 0.4 ডেলও করে কমে যায়, আর উপর দিকে 0.6 ডেলও করে বেড়ে যায়। নিয়ে কক্ষকগুলি বা কক্ষ মধ্যস্থ ইলেকট্রনগুলি অতিরিক্ত স্থিতিশীলতা অর্জন করে। যে শক্তির প্রভাবে এই ইলেকট্রনগুলি স্টেবল হয় তাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এখন ক্রিস্টাল অক্টাডাল এন্টিটিতে অষ্টতলিকীয় কমপ্লেক্সের ইলেকট্রন বিন্যাস শিখব। D1 সিস্টেম ইলেকট্রন বিন্যাস দেখো, ডি একটি ইলেকট্রন মানে T2G স্তরটা শক্তি কম বলে নিচে রেখেছি, ইজিটা উপরে রেখেছি, T2Gতে একটি ইলেকট্রন দেবো। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কত হবে? T2G একটি ইলেকট্রনের জন্য 0.4 ডেলও ইন্টু 1 মানে 0.4 ডেলও। এটা হলো, কিন্তু ব্যারি সেন্টারের সাপেক্ষে দেখো শক্তিমাত্রা নিম্নমুখী বলে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করতে হয়। এটা ব্যারি সেন্টারের সাপেক্ষে শক্তিমাত্রা মান ওই থাকবে কিন্তু মাইনাস সাইন হবে। D2 বিন্যাসে কী হবে? 0, হ্যাঁ, T2G দুটো ইলেকট্রন থাকবে এক এক করে আহ্বান নিয়ম অনুযায়ী, আর ইজিতে 0 থাকবে। তাহলে CFSE কত হবে? 2 × 0.4 ডেলও মানে 0.8 ডেলও, আর CFSE মান হবে -0.8 ডেলও। D3 বিন্যাসে কী হবে? T2G 3টে ইলেকট্রন থাকবে, ইজিতে 0, তাহলে CFSE কত হবে? 0.4 ডেলও ইন্টু 3, আর ব্যারি সেন্টারের সাপেক্ষে মানটা মাইনাস চিহ্নযুক্ত হয়ে যাবে, মানে -1.2 ডেলও। যখন D4 সিস্টেমে আসবো তখন কিন্তু বিন্যাস দুরকম হয়। D4 সিস্টেমে বিন্যাস দুরকম বলতে কি, T2Gতে আমি 4টা ইলেকট্রন দিতে পারি, ইজিতে 0, অথবা T2Gতে এক করে ইজিতে একটা দিতে পারি। এইখানেই ব্যাপার। লো স্পিন কমপ্লেক্স আর হাই স্পিন কমপ্লেক্স, যদি স্ট্রং লিগেন্ড থাকে যেমন CN- বা CO বা অ্যামোনিয়ার মতো, তাহলে ইলেকট্রন যুগ্মীকরণ করায়। T2G 4টা দুটো ইলেকট্রন জোড়া থাকে আর দুটো অযুগ্ম থাকে। আর 4টা তাহলে 2 জোড়া হবে না, কিন্তু মনে রাখবে একটা ঘর জোড়া হবে, দুটো ঘর অযুগ্ম হবে। এটা স্ট্রং লিগেন্ডের ক্ষেত্রে কমপ্লেক্সটা হয় লো স্পিন কমপ্লেক্স। কেন লো স্পিন বলে? মানে দুটো ইলেকট্রনের ঘূর্ণন দেখে একমুখী, এদের ঘূর্ণনের মান হবে 2 × 1/2 নিয়ে 1 হবে, কিন্তু এই দুটো ইলেকট্রনের ঘূর্ণন একে অপরকে প্রশমিত করে দেবে, নিয়ে ঘূর্ণন হবে 1/2। কিন্তু যখন আমরা লিগ্যান্ডটা নেবো উইক লিগ্যান্ড, তখন T2Gতে ইলেকট্রন থাকবে 3টে আর ইজিতে 1টা, মানে 4টার ঘূর্ণন দেখো একইমুখী বলে ঘূর্ণন হবে 4 × 1/2 নিয়ে 2 হবে। এখানে উইক লিগ্যান্ড হলে যেমন F-, Cl-, জল, এগুলো সব উইক লিগ্যান্ড, তখন কমপ্লেক্সটা বলা হয় হাই স্পিন কমপ্লেক্স, কারণ এদের ঘূর্ণনটা বেশি হয়। তাহলে D4 সিস্টেমের দু রকমের ইলেকট্রন বিন্যাসই হতে পারে। এখন যদি D4 সিস্টেমে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা T2G 4টা দিয়ে ইজি 0 দিই, তাহলে CFSEর মান কত হবে? 4 × 0.4 ডেলও মানে 1.6 ডেলও, মানে এই বিন্যাসটা হবে। সেই ক্ষেত্রে ইলেকট্রনটা দেখো একটা ঘর জোড়া হয়েছে, মানে পেয়ারিং হয়েছে, তাহলে খানিকটা শক্তির অপচয় হয়, একে বলে পেয়ারিং এনার্জি। তার জন্য শক্তিমাত্রা মান হয়ে যায় 1.6 ডেলও -P। কিন্তু যদি T2G 3টে ইলেকট্রন দিই আর ইজি একটা ইলেকট্রন দিই, মানে লো, হ্যাঁ, যদি লিগ্যান্ডটা থাকে, হ্যাঁ, উইক লিগ্যান্ড থাকে, তাহলে হাই স্পিন কমপ্লেক্স হয়। তখন কী হবে? T2Gতে হবে 3টে ইলেকট্রন, ইজিতে একটা ইলেকট্রন, তখন CFSE মান হবে এই 3টের জন্য 3 × 0.4 ডেলও, আর এই একটার জন্য -0.6 ডেলও, নিয়ে 0.6 ডেলও। দুরকম মান পেলাম। এবার দেখতে হবে লিগ্যান্ডটা কেমন। যদি উইক লিগ্যান্ড থাকে তাহলে ডেলও গ্রেটার দেন, স্ট্রং লিগ্যান্ড থাকে তাহলে ডেলও গ্রেটার দেন P হয়, আর ডেলও গ্রেটার দেন P হলে এই 1.6 ডেলও - P এর মানটা 0.6 ডেলও থেকে বেশি হবে। এই মানটা বেশি হবে বলেই এই CFSE বেশি বলেই তখন এরূপ বিন্যাস হবে, অর্থাৎ উইক, হ্যাঁ, তাহলে কী হবে? যদি আমার মনে হচ্ছে বলাটা ভুল হলো, দেখবেন একটু স্ট্রং লিগ্যান্ড থাকলে, যদি কী হয়, স্ট্রং লিগ্যান্ড থাকলে এরূপ বিন্যাস হবে,
উইক লিগ্যান্ড তাহলে এরূপ বিন্যাস হবে। স্ট্রং লিগ্যান্ড তাহলে একটু যুগ্মীকরণ হয়, তাহলে খানিকটা পেয়ারিং এনার্জি অপচয় হয়, তাই মান হয় 1.6 ডেলো মাইনাস পি। তখন ডেলো গ্রেটার দেন পি হয়, মানে স্ট্রং লিগ্যান্ডে এই 1.6 ডেলো মাইনাস পি এর মানটা 0.6 ডেলো থেকে বেশি হবে, তখন এরূপ বিন্যাস হবে, অর্থাৎ T2 যে 4টা E যে 0। স্ট্রং লিগ্যান্ড মানে কী হবে, লো স্পিন কমপ্লেক্স হবে, এরকম বিন্যাসটা। আবার যদি ডেলো লেস দেন পি হয়, তাহলে এই শক্তি মানের থেকে এই শক্তি মানটা বেশি হবে, ডেলো লেস দেন পি হলে। তখন কী হবে, তখন এই শক্তি মানটা বেশি মানে ইজিতে মানে T2 যে 3 ইলেকট্রন থাকবে, ইজি 1 ইলেকট্রন থাকবে, মানে অযুম ইলেকট্রন সংখ্যা বেশি হবে। তখন কী হবে, তখন হবে হাই স্পিন কমপ্লেক্স। এভাবে ব্যাপারটা বোঝানো হয়। এটাকে পড়ে না তো আরও ক্লাস দেবো।